নমস্কার। গল্প সঙ্গীত গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্প সঙ্গীত আজকের নিবেদন মুন্সী প্রেমচন্দের লেখা গল্প কলঙ্ক। মুন্সী শ্যামকিশোরের দোরগোড়ায় মুন্নু ধাঙর ঝাড় দেয়, কলঘর ধুয়ে পরিষ্কার করে। তারপর দোরের কাছে এসে গিন্নিকে বলে, মা দেখে নিন, সব পরিষ্কার করে দিয়েছি। আজ কিছু খাবার আশা করি গিন্নিমা। দেবীরানী দোরের কাছে এসে বলে, ও মা, 10 দিনও পেরোয়নি মাইনে পেয়েছিস, এরই মধ্যে আবার চাওয়া শুরু করেছিস। কি আর করি গিন্নিমা, ঘরও চলে না, একা লোক, ঘর দেখি না কাজ করি। কেন, বিয়ে করলেই তো পারিস। নগদ চাই যে, এদিকে খেয়ে পড়ে হাতে কিছুই থাকে না, টাকা পাই কোত্থেকে। এখনো আইবুড়ো আছিস, কিন্তু কতদিন আর একা থাকবি? গিন্নিমার যখন এত লক্ষ্য, কোথাও না কোথাও ব্যবস্থা হয়ে যাবে। ঠাকুরন কিছু সাহায্য করবেন তো? হ্যাঁ করব, তুই ব্যবস্থা কর, আমার পক্ষে যতটা সম্ভব আমি দেব। আহা, ঠাকুরনের মন মেজাজ কত ভালো, কত খেয়াল রাখেন আমার। অন্য বাড়ির গিন্নিমারা কথা পর্যন্ত বলেন না। ঠাকুরনকে ভগবান যেমন রূপশ্রী দিয়েছেন, তেমনি মনখানাও দিয়েছেন। ভগবান জানেন, ঠাকুরনকে দেখে খিদে তেষ্টা ভুলে যাই। বড় ঘরের মেয়ে বউদেরও দেখেছি, কিন্তু তারা আপনার নখের যোগ্য নয়। যা, মিথ্যুক কোথাকার, আমি আর এমন কি সুন্দরী? কি করে যে বোঝাই আপনাকে, বড় বড় ঘরের উঁচু জাতের বৌঝিদের দেখি, শুধু ফর্সা রং ছাড়া আর কিছু নেই। ওদের মুখে সেই লালিত্য কোথায়? 1 টাকায় তোর কাজ চলবে? ঠাকুরন, 2 টাকা দিন না। আচ্ছা, এই নে, এবার যা। যাই ঠাকুরন। যদি রাগ না করেন, একটা কথা জিজ্ঞেস করব। কিসের আবার কথা? তাড়াতাড়ি কর, আমার উনুন ধরাতে হবে। তাহলে আজ যাই ঠাকুরন, পরে বলবো। না না, বল, কি কথা? এমন কিছু তাড়াতাড়ি নেই। তালমন্ডিতে কর্তাবাবুর কেউ থাকেন নাকি? না, সেখানে কোনো আত্মীয় নেই তো। তাহলে হয়তো বন্ধু থাকেন। কর্তাবাবুকে প্রায় একটা বাড়ি থেকে নামতে দেখি। তালমন্ডি তো খারাপ মেয়েদের পাড়া। আগে হ্যাঁ ঠাকুরন, খারাপ মেয়ে অনেক আছে সেখানে, কিন্তু কর্তাবাবু তো সোজা সরল মানুষ। উনি দেরি করে বাড়ি ফেরেন নাকি? না না, সন্ধে হওয়ার আগেই ঘরে ফিরে আসে, তারপর আর বেরোয় না। তবে হ্যাঁ, মাঝে মাঝে লাইব্রেরিতে যায়। ঠিক ঠিক, ধরতে পেরেছেন ঠাকুরন। সুযোগ পেলে ইশারায় বুঝিয়ে দেবেন, রাতে যেন সেদিকে যাতায়াত না করেন। মানুষের মন যতই পরিষ্কার হোক না কেন, যারা দেখে তারা কিছু একটা সন্দেহ করে। এরই মধ্যে বাবু শ্যামকিশোর এসে পড়ে। মুন্নু তাকে সেলাম করে, তারপর বালতি তুলে রওনা দেয়। শ্যামকিশোর জিজ্ঞেস করে, মুন্নু কি বলছিল? কিছু না, নিজের দুঃখের কাঁদুনি গাইছিল, খেতে চাইছিল, 2 টাকা দিয়েছি। কথাবার্তার ধরন ধারণ কিন্তু বেশ। তোমার তো কথা বলার রূপ, কেউ না জুটুক, ধাঙড়ের সঙ্গেও বলা চাই। এই ভূতটার সঙ্গে তুমি যে কি কথা বলো, ওর চেহারা দিয়ে আমার দরকার কি? বেচারা গরিব লোক, নিজের দুঃখের কাহিনী শোনাচ্ছিল,
না শুনে থাকি কি করে? শ্যামবাবু রুমাল থেকে বেলফুলের মালা বের করে দেবীর গলায় পরিয়ে দেয়, কিন্তু দেবীর মুখে খুশির সামান্যতম চিহ্ন ফুটে ওঠে না। তির্যক দৃষ্টিতে চেয়ে বলে, তুমি ইদানিং দালমন্ডির দিকে খুব ঘোরাঘুরি করছো। কে? আমি? আগে হ্যাঁ, তুমি। লাইব্রেরি যাবার অজুহাত করে বেরিয়ে যাও, আর ওদিকে জলসা হয়। ডাহা মিছে কথা, 16 আনা মিছে কথা। কে বলেছে তোমায়? মুন্নু বুঝি? মুন্নু আমায় কিছু বলেনি, কিন্তু তোমার খবরাখবর পেয়ে থাকি। তুমি আমার খবরাখবর নিও না। সন্দেহ করলে লোক সন্দেহবাতিক হয়ে পড়ে, তারপর বড় বড় অনর্থ সংঘটিত হয়। আচ্ছা, তুমিই বলো, আমি দালমান্ডিতে যাব কেন? তোমার চেয়ে বড় আর কেউ আছে নাকি দালমন্ডিতে? তোমার ওই মাতাল চোখের আমি দুরন্ত প্রেমী। সুন্দরী অপ্সরাও আমার সামনে এসে দাঁড়ালে আমি চোখ তুলে দেখব না, বুঝলে? শারদাকে দেখছি না যে। কোথায়? নিচে খেলতে গেছে। নিচে যেতে দিও না। সবসময় মোটর এক্কা গাড়ি ফিটন যাতায়াত করে, কখন যে কি ঘটে যাবে বলা যায় না। আজই আটদালি বাজারে একটা দুর্ঘটনা ঘটেছে, 3টে ছেলে একসঙ্গে মারা গেছে। 3টে ছেলে? আহা, কি সাংঘাতিক ঘটনা! কার মোটর গাড়ি ছিল? এখনো খোঁজ পাওয়া যায়নি, ঈশ্বর জানেন। তোমায় কিন্তু এই মালায় দারুণ মানিয়েছে। আর খোশামত করতে হবে না। তৃতীয় দিবসে মুন্নু এসে দেবীকে বলে, ঠাকরুন, এক জায়গায় বিয়ের কথাবার্তা চলছে। যা বলেছেন তা যেন পাই, আপনার উপর ভরসা করে আছি। তা মেয়ে দেখেছিস? কেমন? কপালে যা আছে তাই হবে। অন্তত ঘরের রুটি খেতে পাবো, নইলে নিজের হাত পুড়িয়ে খেতে হয়। তবে মেজাজ খুব শান্ত। আমাদের জাতের মেয়েরা বড় চঞ্চল স্বভাবের হয়ে থাকে, হাজারে একটা শান্ত মেয়ে মেলে। কেন, তোদের পরিবারকে তোরা কিছু বলিস না? বলবো কি ঠাকরুন, ভয়ে ভয়ে থাকি, পাছে আসনাইয়ের কাছে চুগলি খেয়ে চাকরিটা না যায়। বাবু সাহেবদের আবার ধাঙড় মেয়েদের উপর ভয়ানক নজর থাকে। যা, মিথ্যুক কোথাকার। বাবু সাহেবদের পরিবাররা ধাঙড় বউদের চেয়েও খারাপ হয় নাকি? আর কিছু বলাবেন না ঠাকুরন, আপনি ছাড়া আর কোনো মনিব গিন্নিকে দেখিনি যার সুখ্যাত করা যায়। আমি খুব ছোট মাপের লোক, কিন্তু গিন্নিদের মতো যদি আমার পরিবার হয়, কথা বলতেও ইচ্ছে করবে না। ঠাকুরনের মতো সুন্দরী শান্ত কোনো মেয়ে লোক আমি দেখিনি। যা, মিথ্যুক কোথাকার। এত খোশামত করা শিখেছিস কোত্থেকে? খোশামত নয় ঠাকুরন, সত্যি কথাই বলছি। একদিন আপনি জানালার ধারে দাঁড়িয়েছিলেন, রজা মিয়ার চোখ আপনার উপর পড়ে। ওই যে বড় জুতোর দোকান যার, আল্লাহ যেমন টাকা পয়সা দিয়েছে তেমন হৃদয়, আপনাকে দেখেই চোখ নামিয়ে নেয়। আজ কথায় কথায় ঠাকুরনের রূপ চেহারার প্রশংসা করতে শুরু করে। আমি বললাম, যেমন রূপ তেমনি আল্লাহ তাকে হৃদয়ও দিয়েছে। ওই যে লম্বাটে শ্যামবর্ণের ছেলে? হ্যাঁ হুজুর, সেই। আমায় বলতে থাকে, কোনো রকমে একবার যদি তাকে দেখতে পেতাম। কিন্তু আমি ধমকে দিয়ে বলি, খবরদার মিয়া, আমাকে এমন কথা বললে সেখানে তোমার জারি জুরি খাটবে না। খুব ভালো করেছিস তুই, হতচ্ছাড়া চোখ যেন কানা হয়। যখনই এদিক দিয়ে যায় জানালার দিকে চোখ যেন জুড়ে থাকে। বলে দিস এদিকে যেন ভুলেও না তাকায়।
বলে দিয়েছি ঠাকুরন। এখন আজ্ঞা করুন, যাই। আর কিছু পরিষ্কার করতে হবে না তো? কর্তাবাবুর ফেরার সময় হয়ে এসেছে। আমায় দেখলে আবার বলে বসবেন এখানে আমি কি কথা বলছি। এই রুটিগুলো নিয়ে যা, আজ আর উনুন ধরাতে হবে না। আল্লাহ আপনাকে সালামত রাখেন। জানেন, আমার মনেও ইচ্ছে হয় এই দোরগোড়ায় পড়ে থাকি, যা পাবো খাবো। সত্যি বলছি ঠাকুরন, আপনাকে দেখে আমার খিদে তেষ্টা সব মরে যায়। মুন্নু বেরোচ্ছিল, এরই মধ্যে বাবু শ্যামকিশোর উপরে উঠে আসে। মুন্নুর শেষ কথা কটি তার কানে যায়। মুন্নু নিচে নেমে যেতেই শ্যামকিশোর বলে, তোমায় আমি বলেছি না মুন্নুর সঙ্গে বেশি কথা বলো না। তুমি মোটেই কথা শোনো না। ছোট লোকেরা এক ঘরের কথা অন্য ঘরে চালান করে দেয়। এদের সঙ্গে কখনো বেশি কথা বলতে নেই। খিদে তেষ্টা নষ্ট হবার কি কথা বলছিল? কি জানি কিসের খিদে তেষ্টা, এমন কোনো কথা ওঠেনি তো। ওঠেনি মানে? আমি নিজে স্পষ্ট শুনলাম। আমার মনে পড়ছে না। হবে কোনো কথা? ওর সব কথা আমি শুনি নাকি? ও কি তাহলে দেওয়ালের সঙ্গে বসে কথা বলে? ওই দেখো, একজন লোক তলায় জানালার দিকে নজর দিতে দিতে যাচ্ছে। জুতোর দোকান আছে। তুমি এই জানালার ধারে দাঁড়িয়ে থাকো কেন? চিক ঝোলানো রয়েছে। থাকলেই বা, চিকের পাশে দাঁড়ালে বাইরের লোকেরা তোমায় স্পষ্ট দেখতে পায়। আমার তা জানা ছিল না। এরপর আর কখনো জানালা খুলব না। ঠিক আছে, খুলে লাভ কি? মুন্নুকে আর ভেতরে আসতে দেবে না। কলঘর পরিষ্কার করবে কে? বেশ, আসুক তাহলে, কিন্তু ওর সঙ্গে কথা বলো না। জানো, আজ একটা নতুন থিয়েটার এসেছে, চলো দেখে আসি। শুনেছি এ থিয়েটারে অভিনেতারা নাকি ভালো অভিনয় করে। এরই মধ্যে সারদা তলা থেকে মিষ্টির ঠোঙা নিয়ে ছুটে আসে। দেবী জিজ্ঞেস করে, এ কি, এ মিষ্টি তোকে দিল কে? রাজা কাকু দিয়েছে। বলছিল আমায় ভালো ভালো খেলনা এনে দেবে। রাজা কাকুটাকে? ওই তো সেই লোকটা, এক্ষুনি এদিক দিয়ে গেল। কে? ওই যে লম্বাটে কালো রঙের লোকটি? হ্যাঁ, সেই। আমি এবার ওর বাড়িতে রোজ যাব। তুই ওর বাড়িতে গিয়েছিলি নাকি? আমায় কোলে করে নিয়ে গেল যে। এবার থেকে তলায় আর খেলতে যাবি না। কোনোদিন না মোটরের তলায় চাপা পড়িস। দেখিস না কত মোটর গাড়ি যাওয়া আসা করে। রাজা কাকু বলছিল আমায় মোটরে করে হাওয়া খাওয়াতে নিয়ে যাবে। বাড়িতে বসে বসে তুমি করো কি? একটা মেয়েকে চোখে চোখে রাখতে পারো না? এত বড় মেয়েকে তো আর বাক্সে বন্ধ করে রাখা যায় না। কথার জবাব দিতে যে তুমি পটু তা আমার জানা আছে। আসলে গপ্প করে আর সময় পাও না। গপ্প করবো কার সঙ্গে? এখানে কি আশেপাশে কেউ থাকে? কেন, মুন্নু রয়েছে। মুন্নু কি আমার বন্ধু? তার সঙ্গে বসে বসে গপ্প করব? গরিব লোক, নিজের দুঃখ গায়ে, কি আর করব? দূর দূর করে তাড়িয়ে দিতে পারি না। যাগে, তাড়াতাড়ি রান্না করে ফেলো। 9টার সময় নাটক শুরু হবে, এখন 7টা। তুমি যাও, দেখে এসো, আমি যাব না। কেন, কি হলো আবার? তুমি তো 2 মাস ধরে নামতা ওড়াচ্ছিলে, নাটক দেখা হয় না, নাটক দেখা হয় না। তুমি কি মনে মনে ঠিক করেছো আমি যা বলবো তা কখনো পালন করবে না? কে জানে তোমার মনে যে কি ভাবনার উদয় হয়। তোমার কথা মতোই আমি সব কাজ করি। আমি গেলে তোমার বেশি খরচ হবে, টাকায় কম পড়বে, এই ভেবেই আমি বলেছি।
তুমি যখন বলছো বেশ, আমি যাব। নাটক দেখতে কার বা খারাপ লাগে? 9টার সময় শ্যামকিশোর একটা টাঙ্গা ভাড়া করে দেবী এবং সারদাকে সঙ্গে নিয়ে নাটক দেখতে বেরোয়। রাস্তার কিছু দূর যাবার পর পেছনে পেছনে আর একটা টাঙ্গা এসে হাজির হয়। এই টাঙ্গায় রাজা মিয়া বসে আছে এবং তার পাশে, হ্যাঁ, তার পাশে বসে আছে মুন্নু ধাঙর। শ্যামকিশোরের বাড়ি যে ধোয় পরিষ্কার করে। ওদের দুজনকে একসঙ্গে দেখে দেবী মাথা নিচু করে নেয়। বিস্মিত হয় এই ভেবে রাজা এবং মুন্নুর মাঝে এত গভীর বন্ধুত্ব যে রাজা তাকে টাঙ্গায় নিয়ে বেড়াতে বের হয়। সারদা রাজাকে দেখতে পেয়ে বলে ওঠে, বাবা, ওই দেখো, রাজা কাকু আসছে। এই যে, এদিকে, আমরাও নাটক দেখতে যাচ্ছি। রাজা মিয়া হেসে ফেলে। শ্যামকিশোর রাগে কাঁপতে থাকে। তার মনে হয় লম্পটটা শুধু তাদের অনুসরণ করার জন্যই আসছে। দুজনের মধ্যে নিশ্চয়ই সাঁট আছে, নইলে রাজা মিয়া মুন্নুকে সঙ্গে নেবে কেন? ওদের কাছ থেকে দূরে সরার জন্য সে টাঙ্গাওয়ালাকে বলে, একটু তাড়াতাড়ি চলো, দেরি হয়ে গেছে। টাঙ্গা ক্ষিপ্র গতিতে চলতে শুরু করে। রাজাও তার টাঙ্গার গতি বাড়িয়ে দেয়। শ্যামকিশোর যখন তার টাঙ্গাকে আসতে যেতে বলে, রাজার টাঙ্গার গতিও কম হয়। শেষে শ্যামকিশোর বিরক্তি স্বরে বলে ওঠে, টাঙ্গাকে স্ট্যান্ডে নিয়ে চলো, থিয়েটারে আর যাব না। টাঙ্গাওয়ালা তার দিকে কৌতূহলে দেখে, তারপর টাঙ্গার মুখ ঘুরিয়ে নেয়। রাজার টাঙ্গাও সেদিকে ঘুরে। শ্যামকিশোরের মনে প্রচণ্ড রাগ চড়চড় করতে থাকে। ইচ্ছে হয় রাজাকে গালাগাল দিয়ে ওঠে, কিন্তু ভয় পায় পাছে আবার ঝগড়া বিবাদ না শুরু হয়, তাহলে অনেকেই জড়ো হবে এবং লজ্জায় তার মাথা কাটা যাবে। মনে মনেই সমস্ত ক্রোধ সে ঢোক গিলে ফেলে। নিজের উপর রাগ গিয়ে পড়ে। কে জানতো এই শয়তান দুটো তার মাথার উপর চেপে বসবে? মুন্নু হারামজাদাকে কালই তাড়িয়ে দেব। কিছু দূর এগিয়ে রাজার টাঙ্গা একদিকে বাঁক নেয়। শ্যামকিশোরের রাগ তখন একটু শান্ত হয়, কিন্তু নাটক দেখার আর সময় নেই। স্ট্যান্ড থেকে তারা বাসায় ফিরে আসে। দেবী ঘরে ঢুকে বলে, মিছিমিছি টাঙ্গাওয়ালাকে 2 টাকা গচ্চা দিতে হলো। শ্যামকিশোর তার দিকে রক্ত পিপাসু দৃষ্টিতে চেয়ে বলে, মুন্নুর সঙ্গে আরো কথা বলো, জানালায় দাঁড়িয়ে রাজাকে ভালো করে নিজের রূপ দেখাও। তুমি যে কি করতে চাও তুমি জানো। এমন কথা উচ্চারণ করতে তোমার লজ্জা হয় না? আমায় তুমি অকারণে অপমান করছো। এর ফল কিন্তু ভালো হবে না। অন্য কোনো পুরুষকে আমি তোমার নখের যোগ্যী মনে করি না। ওই হতভাগা ধাঙরের সাহস কি আমায় কাবু করে? তুমি আমায় এত নীচ মনে করো? না, তোমায় আমি নীচ মনে করি না, কিন্তু অবুঝ মনে করি। এই বদমাইশটার সঙ্গে তোমার অত কথা বলা উচিত ছিল না। এখন তো বুঝতে পারছো ব্যাটা 1 নম্বরের ধূর্ত শয়তান, নাকি এখনো সন্দেহ আছে? শ্যামকিশোর শুয়ে পড়ে, কিন্তু মন তার অশান্ত। সারাটা দিন সে দপ্তরে থাকে। তার অনুপস্থিতিতে দেবী কি করে কে জানে। সে এটুকু জানে দেবী পতিব্রতা, এবং সে এও জানে সুন্দরী রমণী তার রূপ দেখাবার জন্য লালায়িত থাকে। দেবী নিশ্চয়ই সেজেগুজে জানালার ধারে দাঁড়ায়। পাড়ার ছেলে ছোকরারা ওকে দেখে না জানি মনে মনে কত সব কল্পনা করে। এই ব্যাপারটা বন্ধ করা তার কাছে অসম্ভব মনে হয়। প্রেমিকেরা বশীকরণ ছলাকলায় নিপুণ হয়ে থাকে। ঈশ্বর না করুন এসব বদমায়েশের পাল্লায় কোনো ভদ্র ঘরের বউ মেয়েরা পড়ে। কিন্তু এদের পিণ্ডি ছাড়াই কি করে? অনেক ভেবেচিন্তে অবশেষে এই বাড়ি ছেড়ে দেওয়া ঠিক করে। এছাড়া অন্য কোনো উপায়ও নেই।
দেবীকে বলে, এই বাড়িটাই তাহলে ছেড়ে দিই, কি বলো? এসব বাজে লোকেদের মাঝে থাকলে শালীনতা নষ্ট হবার ভয় আছে। তোমার যা ইচ্ছা। তুমি কোনো উপায় বার করো। আমি আবার কি উপায় বার করব? তাছাড়া কিসের উপায়? বাড়ি ছাড়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। দুটো একটা নয়, লাখ লাখ বাজে লোক থাক না, তাতে কি? কুকুরের ঘেউ ঘেউ ডাকে কি কেউ বাড়ি ছেড়ে পালায়? কুকুরের কামড়ানোর ভয় থাকে তো। দেবী এ কথার কোনো জবাব দেয় না। তর্ক করলে স্বামীর দুশ্চিন্তা বেড়ে যাওয়ার ভয় আছে। কিছুটা সন্দেহবাতিক মন, বললে কি আবার ভেবে বসে। তৃতীয় দিবসে শ্যামবাবু বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। নতুন বাড়িতে আসার সপ্তাহখানিক বাদে একদিন মুন্নু মাথায় পট্টি বাঁধা অবস্থায় লাঠি ধরে ঠকঠক করতে করতে এসে হাজির। ভেতরে ডাক দেয়। দেবী তার গলার স্বর চিনতে পারে, কিন্তু দূর করে তাড়িয়ে দেয় না। এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। পুরনো বাড়ির খবরাখবর জানার জন্য তার মন আকুল হয়ে ওঠে। মুন্নু ভেতরে ঢুকে বলে, ঠাকরুন, আপনি যেদিন বাড়ি ছেড়েছেন দিব্যি গালছি ওখানে যদি একবারও গিয়ে থাকি। ওই বাড়ি দেখে সত্যি বলতে কি কান্না পায়। আমারও ইচ্ছে করে এই পাড়ায় চলে আসি। পাগলের মতো এদিক ওদিক ঘুরে বেড়াই ঠাকুরন, কোনো কাজে আমার আর মন বসে না। সবসময় আপনার কথা মনে পড়ে। আপনি যেমন আমায় ভরণ পোষণ করতেন, কি আর এখন তেমন করবে? এই বাড়িটা বেশ ছোট, তোর জন্যই ওই বাড়ি ছাড়তে হলো। আমার জন্য? আমি কি অপরাধ করলাম ঠাকুরন? তুই তো সেদিন টাঙ্গায় করে রাজার পাশে বসে আমাদের পেছন পেছন আসছিল। এমন লোকের উপর মানুষের সন্দেহ হয় না? ঠাকুরন, সেদিনের কথা জিজ্ঞেস করবেন না। রাজা মিয়ার এক উকিলের সঙ্গে দেখা করার কথা ছিল। সে স্ট্যান্ডের কাছে থাকে, আমাকেও সঙ্গে তুলে নেয়। ওর সইস ছিল না, লজ্জায় সে আপনার টাঙ্গার সামনে এগিয়ে যেতে পারছিল না। কর্তাবাবু তাকে বাজে লোক ভেবে থাকেন, কিন্তু তার মতো ভালো মানুষ গোটা পাড়ায় নেই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, 30 দিন রোজা করে, বাড়িতে বিবি ছাওয়াল মজুদ আছে। সাহস কি কারো দিকে বদ নজরে দেখে? যাকগে, তোর মাথায় পট্টি বাঁধা কেন রে? আর জানতে চাইবেন না ঠাকুরন। আপনার সম্পর্কে কেউ কিছু খারাপ কথা বললে আমার শরীরে আগুন জ্বলে ওঠে। বাইরের দিকে যে হালুইওয়ালা থাকে, বলতে থাকে বাবু সাহেবের কাছে কিছু পয়সা বাকি আছে। আমি বললাম উনি এমন লোক নন যে তোমার পয়সা হজম করবে। ব্যাস, এই কথায় তকরার হয়ে গেল। আমি দোকানের নিচে নালা পরিষ্কার করছিলাম, সে ওপর থেকে ঝাঁপ দিয়ে আমায় ঠেলে ফেলে দিল। তখন আমার অন্যদিকে মন ছিল, ধাক্কা খেয়ে রাস্তার উপর চিত অবস্থায় পড়ে যাই। চোট লেগেছিল। আমিও দোকানের সামনে দাঁড়িয়ে ব্যাটাকে এমন গালাগাল দিয়েছি, সে ব্যাটাও মনে রাখবে। ঘা আস্তে আস্তে শুকিয়ে এসেছে। ছি ছি, মিছিমিছি ঝগড়া করতে গেলি? সামান্য একটা ব্যাপার, বলে দিলেই হতো। পয়সা যদি বাকি থাকে গিয়ে নিয়ে এলেই পারো। এই শহরেই তো আছি, নাকি অন্য দেশে পালিয়ে গেছি? ঠাকুরন, আপনার সম্পর্কে বাজে কথা শুনতে পারি না। সে যত বড় লাট হোক না কেন, ঝাঁপিয়ে পড়বই। সে যদি মহাজন হয়ে থাকে তো নিজের বাড়িতে, ওর কাছে আমি কি ধারি নাকি? হ্যাঁ রে, ওই বাসায় নতুন কেউ এসেছে নাকি? অনেকে এসেছিল, কিন্তু ঠাকুরন, যে বাসায় আপনি বাস করে এসেছেন সেখানে কে আর থাকতে পারে? আমরা ওদের সরিয়ে দিয়েছি। এদিকে রাজা মিয়া সেদিন থেকে খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে বসে আছে। মেয়েটার কথা মনে করে শুধু কাঁদে।
আর ঠাকুরনের কি আমাদের কথা মনে পড়ে? কেন মনে পড়বে না? আমি কি রক্ত মাংসের মানুষ নই? জন্তুরাও নিজের ডেরা থেকে সরে এলে দিন কত খাওয়া দাওয়ায় রুচি হয় না। এই নে পয়সা, বাজার থেকে কিছু এনে খেয়ে নে, উপোস আছিস। আপনার দয়ায় খাওয়া দাওয়ায় তেমন কষ্ট নেই। মানুষের হৃদয়টাই বড়, পয়সা কি আর এমন ব্যাপার। আপনার দয়ায় তো খাচ্ছি। ঠাকুরনের মেজাজটাই এমন, মানুষ পয়সা ছাড়াই গোলাম হয়ে পড়ে। এখন যাচ্ছি ঠাকুরন, কর্তাবাবু হয়তো আসছেন, দেখলেই বলবেন শয়তানটা এখানে এসেও হাজির হয়েছে। ওর আসতে এখনো দেরি। ওহো, একটা কথা তো ভুলেই গেছি, রাজা মিয়া মেয়ের জন্য কিছু খেলনা দিয়েছে। কথায় কথায় ভুলেই গেছি, খেয়াল পর্যন্ত ছিল না। কই মেয়ে কোথায়? কিন্তু এত খেলনা আনার কি দরকার ছিল? ওমা, রাজা মিয়া দেখছি আশ্চর্য কাণ্ড করেছে। দেয়ার ইচ্ছে যখন ছিল 2-4 আনার খেলনা পাঠিয়ে দিলেই হতো। এই মেমটার দামই 3-4 টাকার চেয়ে কম হবে না। সব মিলিয়ে কম করেও 30-35 টাকার খেলনা না হয়ে যায় না। জানি না ঠাকুরন, আমি তো কখনো খেলনা কিনিনি। 30-35 টাকার খেলনা যদি বা হয়, তার কাছে এমন কি আর বিরাট ব্যাপার। একা দোকান থেকেই 50 টাকা রোজ আয় হয়। না না, এসব ফেরত নিয়ে যা। এত খেলনা নিয়ে সে করবে কি? আমি শুধু এই মেমটাকে রাখছি। ঠাকুরন, রাজা মিয়া তাহলে আমার উপর গোসা করবে, আমায় আর আস্ত রাখবে না। প্রাণে তার বড্ড দয়া মায়া আছে। 2-4 দিনের জন্য বিবি নায়রে গেলে খুব অস্থির হয়ে পড়ে। সহসা সারদা পাঠশালা থেকে ফিরে আসে। খেলনা দেখতে পেয়ে সে ঝাঁপিয়ে পড়ে। দেবী তাকে ধমক দিয়ে ওঠে, করছিস কি? মেমটা নে, আর ওগুলো নিয়ে করবি কি? না মা, আমি সব কটা নেব। মেমটাকে মোটর গাড়ির পেছনে বসিয়ে চালাবো, পেছন পেছন এই কুকুরটা দৌড়াবে, এই থালা বাটিতে পুতুলের রান্না করব। কোত্থেকে এনেছো মা, বলো না? কোত্থেকেও আনিনি, দেখবো বলে আমি এগুলো আনিয়েছি। তুই এ থেকে একটা বেছে তুলে নে। আমি সব নেব মা, সবগুলো নাও না। কেন এনেছো মা? মন্নু, তুই খেলনাগুলো নিয়ে ফিরে যা, শুধু ওই মেমটা থাকুক। কোত্থেকে এনেছো মুন্নু, বলো না? তোমার রাজা কাকু তোমার জন্য পাঠিয়েছে। রাজা কাকু পাঠিয়েছে? ওহো, রাজা কাকু খুব ভালো। কাল আমি বন্ধুদের দেখাবো, ওদের কারো কাছে এমন পুতুল খেলনা নেই। কি মজা! আচ্ছা মুন্নু, তুই এখন যা, রাজা মিয়াকে বলে দিস আর যেন এখানে খেলনা না পাঠায়। মুন্নু চলে যেতেই দেবী সারদাকে বলে, খুকি, তোর খেলনাগুলোকে এখন তুলে রেখে দি। বাবা দেখলে রাগ করবে, বকুনি দেবে। কেন রাজা মিয়ার কাছ থেকে খেলনা নিয়েছ? ছুঁড়ে ভেঙে ফেলবে। ভুলেও তোর বাবার কাছে খেলনার কথা পারিস না। না মা, এগুলো তুমি তুলে রাখো, নইলে বাবা ভেঙে ফেলবে। বাবাকে কখনো বলিস না খেলনাগুলো রাজা কাকু দিয়েছে, নইলে বাবা রাজা কাকুকে মারধর করবে, তোর কান কেটে দেবে। বলবে মেয়েটা একটা ভিখিরি বেহায়া, সবার কাছ থেকে খেলনা চেয়ে বেড়ায়। সত্যি কথা বলছো মা, এগুলো তুমি তুলে রাখো, নইলে বাবা সব ভেঙে ফেলবে। ইতিমধ্যে বাবু শ্যামকিশোর দপ্তর থেকে ফিরে আসে। ভ্রু কুঞ্চিত ছিল। এসেই বলে ওঠে, শয়তানটা এই পাড়ায় আসা শুরু করেছে, আজ ওকে আমি দেখেছি। ও কি এখানেও এসেছিল? দেবী কিছুটা দ্বিধাজড়িত গলায় বলে, হ্যাঁ এসেছিল। তুমি ওকে আসতে দিলে? আমি বারণ করেছিলাম না?
যে মুন্নুকে কখনো বাসার ভেতর পা রাখতে দেবে না? এসে দরজার কড়া নাড়তে থাকে। কি করব বলো? ওর সঙ্গে ওই লম্পটটাও ছিল নাকি? না, ওর সঙ্গে কেউ ছিল না। তুমি নিশ্চয়ই আজও ওকে এখানে আসতে বারণ করনি? আমার মনে ছিল না, কিন্তু কি করতে আর আসবে এখানে? কেন? যা করতে আজ এসেছিল তা করতেই আবার আসবে? মুখে চুনকালি মাখার জন্য তুমি উঠে পড়ে লেগেছ? দেবী রাগে শক্ত গলায় বলে, এসব আজে বাজে কথা তুমি আমায় বলবে না, বুঝেছ? এমন কথা মুখে উচ্চারণ করতে তোমার লজ্জা বোধ করে না? ছি ছি, এর আগেও তুমি একবার এমন কথা বলেছিলে, আজ আবার সেই কথা বলছো। এরপরও যদি আমি এমন কথা শুনি, এর ফল ভালো হবে না, আমি বলে দিচ্ছি। তুমি কি আমায় খারাপ মেয়ে ভেবেছ নাকি? আমি চাই না সে এ বাসায় আসে। তাহলে বারণ করে দিলেই পারো। আমি কি তোমায় বাধা দিচ্ছি? তুমি বারণ করে দাও না কেন? তোমার বলতে বুঝি লজ্জা করে? আমার বারণ করাটা বৃথা। বারণ করলে তোমার আশকারা পেয়ে যাতায়াত করবে। দেবী ঠোঁট কামড়ে বলে, যদি আসে কি এমন ক্ষতি? সবার বাড়িতেই ধাঙর আসে যায়। এরপর মুন্নুকে যদি আমি দোরগোড়ায় দেখি, তাহলে তোমার ভালো হবে না, এ আমি বলে রাখলাম। এই বলে শ্যামকিশোর নিচে নেমে যায়। দেবী স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে। অপমানে, লাঞ্ছনায় এবং অবিশ্বাসের আঘাতে তার হৃদয় পীড়িত হয়ে ওঠে। সে ডুকরে কেঁদে ওঠে। যে আঘাত তার মনে বেশি করে বাজে তা হলো, আমার স্বামী আমাকে এত নীচ, এতখানি নির্লজ্জ মনে করে। যে কাজ বেশ্যাও করে না, সেই সন্দেহ সে আমাকে করছে। শ্যামকিশোর বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে সারদা তার খেলনা তুলে নিয়ে পালিয়ে যায়, পাছে বাবা ভেঙে না ফেলে। নিচে গিয়ে সে ভাবতে থাকে, এগুলো কোথায় লুকিয়ে রাখি। সে ভাবতে থাকে, আর এরই মধ্যে ওর এক বন্ধু উঠোনে ঢোকে। সারদা ওকে খেলনা দেখাবার জন্য আকুল হয়ে ওঠে। কোনো রকমেই সে এই প্রলোভনে এড়াতে পারে না। বাবা এখন উপরে, এত তাড়াতাড়ি নিচে নামবে না। ততক্ষণ বন্ধুকে খেলনাগুলো দেখাতে আপত্তি কি? বন্ধুকে সে কাছে ডাকে। তারপর দুজনে খেলনা দেখতে এত দূর মগ্ন হয়ে পড়ে যে শ্যামকিশোর নিচে নেমে এসেছে সে খেয়ালটুকুও নেই। খেলনা দেখতে পেয়েই শ্যামকিশোর প্রায় ঝাঁপিয়ে সারদার কাছে এসে হাজির হয়। জিজ্ঞেস করে, এই খেলনাগুলো কোত্থেকে পেয়েছিস? সারদার ফোঁফানি শুরু হয়। ভয়ে সে থরথর করে কাঁপতে থাকে। মুখ থেকে একটাও শব্দ বেরোয় না। শ্যামকিশোর আবার ধমকে জিজ্ঞেস করে, বলছিস না যে? বল, কে তোকে খেলনা দিয়েছে? সারদা কেঁদে ফেলে। শ্যামকিশোর তখন তাকে আদর করে বলে, কাঁদিস না, তোকে মারবো না আমি। শুধু জানতে চাই, এত সুন্দর সুন্দর খেলনা কোত্থেকে পেয়েছিস তুই? এভাবে দু চারবার আশ্বাস দেবার পর সারদা কিছুটা সাহস পায়। সে সব কথা বলে ফেলে। হায়, এর চেয়ে সারদা যদি চুপ করে থাকতো অনেক ভালো হতো। বোবা হয়ে থাকাটাই তার ভালো ছিল। দেবী কিছু একটা কথা বলে ব্যাপারটা চাপা দিতে পারত, কিন্তু নিয়তির লিখন খণ্ডাবে কে? শ্যামকিশোরের শিরায় শিরায় আগুন ধরে ওঠে। খেলনাগুলো সেখানেই ফেলে রেখে গট গট করে সে আবার উপরে উঠে যায়। দেবীর দু কাঁধ শক্ত হাতে ধরে নাড়া দিয়ে বলে ওঠে, এ বাড়িতে তুমি কি থাকতে চাও? স্পষ্ট করে বলো। এতক্ষণ ধরে দেবী ফুঁপিয়ে কাঁদছিল। এই নির্মম প্রশ্ন শুনে তার চোখ থেকে অশ্রু নিঃশেষ হয়ে যায়। বিশাল বিপদের আশঙ্কায় তুচ্ছ আঘাত লুপ্ত হয়ে যায়। ঘাতকের হাতে তরবারি দেখে রোগগ্রস্ত প্রাণী যেমন রোগশয্যা থেকে উঠে পালিয়ে যায়,
শ্যামকিশোরের দিকে সে ভয়ার্ত দৃষ্টিতে দেখতে থাকে। মুখে কোনো শব্দ করে না। তার প্রতিটি রোম নীরব ভাষায় জানতে চায়, হঠাৎ এই প্রশ্নের অর্থ? শ্যামকিশোর আবার বলে ওঠে, তোমার ইচ্ছাটা কি? আমায় স্পষ্ট করে বলো। আমার সঙ্গে বাস করতে করতে তুমি যদি হাঁপিয়ে উঠে থাকো, তাহলে চলে যাবার অধিকার তোমার আছে। আমি তোমায় বন্দি করে রাখতে চাই না। আমার সঙ্গে ছল চাতুরি করার কোনো প্রয়োজন নেই। খুশি মনেই আমি তোমায় বিদায় দিতে রাজি আছি। তুমি যখন মনে মনে একটা ব্যাপার স্থির করে ফেলেছ, আমিও স্থির করে ফেলেছি। এ ঘরে তুমি এখন থাকতে পারবে না, থাকার যোগ্যও নও। দেবী কণ্ঠস্বর কিছুটা সামলে নিয়ে বলে, তোমার আজকাল কি হয়েছে বলো তো? সবসময় গলা দিয়ে যেন বিষ ওগলাতে থাকো। আমায় যদি ভালো না লাগে, তাহলে বিষ এনে দাও। এভাবে জ্বালিয়ে মারছো কেন? ধাঙুরের সঙ্গে কথা বলাটা কি এত অপরাধ? ও যখন এসে ডাকে, আমি গিয়ে দরজা খুলে দিয়েছি। যদি জানতাম সামান্য তিল থেকে তাল হবে, তাহলে ওকে দূর করে তাড়িয়ে দিতাম। ইচ্ছে করছে জিভ টেনে বার করে দিই। এদিকে কথা হচ্ছে, ইশারা চলছে, উপহার ভেট পাচ্ছ, বাকি আর কি রইল? মিছিমিছি কাটা ঘায়ে আর নুন ছড়িও না। অসহায় মেয়ের প্রাণ নিয়ে তুমি কি পাবে? আমি কি তাহলে মিথ্যে কথা বলছি? হ্যাঁ, মিথ্যে কথা বলছো। খেলনাগুলো এলো কোত্থেকে? দেবীর বুক কেঁপে ওঠে সাংঘাতিক। কাটলেও বুঝি শরীর থেকে রক্ত বার হবে না। বুঝতে পারে এখন গ্রহ তার খারাপ, যাবতীয় সর্বনাশের একজোট হয়েছে। হতচ্ছাড়া এই খেলনাগুলো কি দুর্ভাগ্য বয়ে নিয়ে এসেছে। কেন যে আমি নিতে গেলাম, সেই মুহূর্তে ফেরত দিয়ে দিলাম না কেন? কথাটা ঘুরিয়ে সে বলে, চুলোয় যাক ওই খেলনা। বাচ্চাদের দোষ কি? ওদের ধরে রাখবে কি? ওরা মানবে নাকি? যতই বলি নিস না, কিন্তু বারণ শোনে না। তা আমি আর কি করি? যদি জানতাম এই খেলনার জন্য আমার এত হেনস্থা হবে, তাহলে জোর করে কেড়ে ফেলে দিতাম। বটে, এর সঙ্গে আর কি কি জিনিস এসেছে? ভালো যদি চাও, এক্ষুনি বার করে দাও। যদি এসেই থাকে, এ ঘরেই আছে। দেখে নিচ্ছ না কেন? ঘর তো আর এমন বড় নয়, 2-4 দিন সময় লাগবে। আমার অত সময় নেই। ভালো চাও, যা যা এসেছে আমার সামনে এনে রেখে দাও। শুধু মেয়ের জন্য খেলনা এসেছে, আর তোমার জন্য কোনো সওগাত আসেনি? এ তো আর হতে পারে না। গঙ্গায় গলা জলে নেবেও যদি দিব্যি কাটো, তবুও বিশ্বাস হবে না। তাহলে ঘরে খুঁজে দেখে নাও না কেন? শ্যামকিশোর ঘুষি বাগিয়ে বলে ওঠে, বলেছি না আমার সময় নেই। যাও, সোজা কথায় সব জিনিস নিয়ে এসো, নইলে গলা টিপে মেরে ফেলবো বলছি। মারো, মেরে ফেলো আমায়। যে জিনিস আসেনি আমি তা বার করি কোত্থেকে? রাগে শ্যামকিশোর উন্মত্ত হয়ে দেবীকে জোরে ধাক্কা দেয়। তাল সামলাতে না পেরে মেঝের উপর চিত অবস্থায় পড়ে যায় দেবী। তারপর ওর গলায় হাত রেখে বলে, টিপে দি, বলো। তাহলে তুই ওসব জিনিস দেখাবি না? যা ইচ্ছে করো তুমি। রক্ত চুষে খাবো, তুই ভেবেছিস কি? রক্ত খেলে যদি মনের তেষ্টা মেটে, খাও তাহলে। আর কখনো ওই ধাঙরটার সঙ্গে কথা বলবি না তো? ফের যদি ওই মুন্নু আর ওর লোকটাকে বাড়ির সামনে দেখি, তাহলে গলা টিপে মেরে ফেলব। এই বলে শ্যামকিশোর দেবীকে ছেড়ে দেয়। তারপর বাইরে বেরিয়ে যায়। দেবী বহুক্ষণ সেই অবস্থায় মেঝের উপর পড়ে থাকে। তার মনে এখন স্বামী প্রেমের মর্যাদা রক্ষার লেশমাত্র নেই। প্রতিকারের জন্য তার অন্তঃকরণ ক্ষিপ্ত হয়ে উঠেছিল। এই মুহূর্তে সে যদি শুনতে পায় শ্যামকিশোরকে বাজারে কেউ জুতো পেটা করেছে,
তাহলে সে হয়তো খুশি হতো। কয়েকদিন বৃষ্টি ভেজার পর আজ আঁধির প্রকোপে প্রেমের প্রাচীর ভেঙে পড়েছে। মন রক্ষার জন্য কোনো সাধনাই অবশেষ নেই। আজ কেবল সংকোচ ও লোকলজ্জার পলকা ধরনের সুতো ঝুলে রয়েছে, যা সামান্য টানে ছিঁড়ে যেতে পারে। শ্যামকিশোর বাইরে চলে যেতে সারদা তার খেলনা নিয়ে বাড়ির বাইরে বেরোয়। বাবা যখন খেলনা দেখে কিছু বলল না, তাহলে আর কিসের চিন্তা, কিসের ভয়? এখন সে খেলনাগুলোকে তার বন্ধুদের দেখাবে না কেন? রাস্তার উপরে একটা মিষ্টির দোকান। মিষ্টিওয়ালার মেয়ে বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। সারদা তাকে খেলনা দেখাবার জন্য এগোয়। মাঝখানে রাস্তা, ঘন ঘন গাড়ি ঘোড়া, মোটরের যাতায়াত লেগেই আছে। সারদা নিজের আনন্দে মশগুল, অন্যদিকে তার আর কোনো লক্ষ্য নেই। বালক সুলভ ঔৎসুক্যে সেই খেলনা নিয়ে রাস্তায় দৌড়য়। কে জানত পেছন পেছন সমন সেরকম দৌড়ে আসছে প্রাণের খেলনা নেওয়ার জন্য। সামনে একটা মোটর গাড়িকে এগিয়ে আসতে দেখা যায়। অন্য দিক থেকে একটা ঘোড়ার গাড়ি এগিয়ে আসছে। সারদা ভাবে সে দৌড়ে পার হয়ে ওদিকে চলে যেতে পারবে। মোটর হর্ন দেয়। সারদাও দৌড়ে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু ভবিতব্য রুখবে কি? মোটর গাড়ি সারদাকে চাপা দিয়ে ঘষ্টাতে ঘষ্টাতে কিছু দূর এগিয়ে যায়। রাস্তার উপরে একটা মাংসের পিণ্ড, পাশে খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে অক্ষত অবস্থায় পড়ে থাকে সেরকম। একটাও ভাঙেনি। খেলনা পড়ে থাকে, কিন্তু যার খেলার কথা সে আর থাকে না। দুটোর মাঝে কোনটা স্থায়ী, কোনটা বা অস্থায়ী, কে তা নির্ণয় করবে? চারিদিক থেকে লোকেরা ছুটে আসে। এ কি, এ যে শ্যামবাবুর মেয়ে, ও বাড়ির উপরতলার ভাড়াটে। ইস, মাংসপিণ্ড কে তুলবে? একজন লোক ছুটে যায় তাদের বাড়ি, গিয়ে ডাকে, শ্যামবাবু, শ্যামবাবু, আপনার মেয়ে কি বাইরে খেলা করছিল? একটু নিচে নেমে আসুন তাড়াতাড়ি। দেবী ছাদের আলসেতে দাঁড়িয়ে রাস্তার দিকে দৃষ্টি ফেলে। চোখের সামনে সারদার মাংসপিণ্ড উঠে আসে। আর্তচিৎকারে সে বেসামাল। অস্থিরভাবে নিচে দৌড়ে আসে। রাস্তায় এসে সারদাকে কোলে তুলে নেয়। তার পা জোড়া থরথর করে কাঁপতে থাকে। এই বজ্রপাত তাকে পাথর করে ফেলে। চোখ ফেটে কান্নাও বেরোয় না। পাড়ার কয়েকজন তাকে জিজ্ঞেস করে, শ্যামবাবু কোথায়? তাকে কিভাবে খবর দেওয়া যায়? কি উত্তর দেবে দেবী? সে সংজ্ঞাহীন হয়ে আছে। মেয়ের মৃতদেহ তার কোলের ওপর, রক্তে শাড়ি কাপড় ভিজে চুপচুবে। আকাশের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, যেন ঈশ্বরকে জিজ্ঞেস করছে, সব বিপদ কি আমারই মাথায়? অন্ধকার হয়ে আসছে, অথচ শ্যাম কিশোরের কোনো পাত্তা নেই। জানেও না সে গেছে কোথায়। ধীরে ধীরে 9টা বাজে, শ্যাম কিশোরের দেখা নেই। এতক্ষণ সে বাইরে থাকে না কখনো। আজই কি তার এমন গায়ের হাওয়া দরকার ছিল? হায় ঈশ্বর! 10টা বাজে। দেবী এবার কেঁদে ফেলে। মেয়ের মৃত্যুতে দুঃখ যতটা না হয়, তার চেয়ে বেশি দুঃখ হয় তার নিজের অসামর্থ্যে। সবের দাহক্রিয়া করবে কি করে? কে যাবে তার সঙ্গে? এত রাত হয়েছে, কেউ কি রাজি হবে তার সঙ্গে যেতে? যদি কেউ সঙ্গে না যায়, তাহলে কি তাকে একা যেতে হবে? সারা রাত কি মাংসপিণ্ড কোলে নিয়ে বসে কাটাতে হবে? ক্রমশ নিস্তব্ধতা ঘিরে ধরতে থাকে। দেবীর ভয় হতে থাকে। সে পশ্চাতাপ করতে থাকে।
হায় হায়, কেন সে সন্ধেবেলায় মৃতদেহ নিয়ে বেরিয়ে পড়েনি? 12টা বাজে। সহসা দরজা খুলে কেউ। দেবী উঠে দাঁড়ায়, ভাবে উনি এসেছেন। তার হৃদয় ফুলে ওঠে, কাঁদতে কাঁদতে বাইরে আসে। কিন্তু উনি নন, পুলিশের লোক, মামলার তদন্তে এসেছে। বেলা 5টার ঘটনা। তদন্ত শুরু হয় রাত 11টার সময়। হবে না কেন? থানার বাবুও তো মানুষ, সন্ধেবেলায় সেও বেড়াতে টেড়াতে বেরোয় যে। ঘণ্টাখানিক ধরে তদন্ত চলে। দেবী ভেবে দেখে এখন আর সংকোচ করে কাজ এগোবে না। থানার বাবু তাকে যা জিজ্ঞেস করে নিঃসংকোচে সে তার জবাব দেয়। একটুও লজ্জাবোধ করে না, দ্বিধাও হয় না। থানার বাবুও বিস্মিত হয়। সকলের বয়ান লিখে দারোগাবাবু যখন বেরোতে যায়, দেবী জিজ্ঞেস করে, আপনি কি সেই মোটর গাড়ির খোঁজ করবেন? এখন হয়তো খোঁজ পাওয়া যাবে না। তাহলে কি ওর কোনো সাজা হবে না? কি করে হবে? কেউ তার নম্বর জানে না। সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা হবে না? গরিবের ছেলেরা কি এভাবে পিষে গুড়িয়ে মরবে? এর কি ব্যবস্থা হতে পারে? মোটর গাড়ি তো আর বন্ধ করা যাবে না। অন্তত পুলিশদের এটা দেখা উচিত, শহরে কেউ যেন জোরে গাড়ি না চালায়। কিন্তু আপনারা তা দেখবেন কেন? আপনাদের অফিসাররাও মোটরে চেপে যান। আপনি যদি তাদের গাড়ি থামান, তাহলে কি আপনার চাকরি আর থাকবে? থানার বাবুরা লজ্জা পেয়ে চলে যায়। রাস্তায় নেমে একজন সেপাই বলে ওঠে, বউটা বড় ক্যাটকেটে কথা বলে হুজুর। আরে, এ যে আমার দম ছাড়িয়ে দিয়েছে। কি ভয়ঙ্কর রূপ পেয়েছে! হ্যাঁ, কিন্তু সত্যি বলছি, একবারও ওর দিকে চেয়ে দেখিনি, চেয়ে দেখার সাহস পাইনি। রাত 12টার পর শ্যামকিশোর নেশায় চুর হয়ে বাড়ি ফেরে। মাঝপথেই সে দুঃসংবাদ পেয়েছে। কাঁদতে কাঁদতে বাড়িতে ঢোকে। দেবী বসেছিল, ভেবে রেখেছিল, যাই হোক না কেন, আজ ঝগড়াঝাটি না করে ছাড়ব না। কিন্তু তাকে এমনভাবে কাঁদতে দেখে সব রাগ জল হয়ে যায়। তার সঙ্গে নিজেও কাঁদতে শুরু করে। অনেকক্ষণ ধরে দুজনে একসঙ্গে কাঁদতে থাকে। এই বিপদ তাদের দুজনের হৃদয়কে পরস্পরের কাছাকাছি টেনে আনে। মনে হলো তাদের আগেকার প্রেম যেন জাগরুক হয়েছে। পরদিন সকালে সবাই দাহক্রিয়া সেরে ফিরে আসে। শ্যামকিশোর দেবীর দিকে স্নেহভরে করুণ স্বরে বলে, একা একা তোমার কাটাতে কষ্ট হবে। তুমি কি 10-5 দিনের ছুটি নিতে পারবে না? আমিও তাই ভাবছি, 15 দিনের ছুটি নি, কি বলো? শ্যামকিশোর ছুটি নেবার জন্য দপ্তরে রওনা দেয়। এই বিপদে দেবীর মন একদিকে যতটা অনাবিল হয়ে ওঠে, তা মাসাবধিকাল ছিল না। মেয়েকে হারিয়ে যে বিশ্বাস ও প্রেম সে পায়, তা তার অশ্রু মোছার পক্ষে নিতান্ত কম নয়। আহ, অভাগিনী, এত খুশি হয়েও না। তোমার জীবনের শেষ অঙ্ক এখনো বাকি, যা তুমি আজও কল্পনা করতে পারবে না। পরদিন শ্যামকিশোর বাড়িতেই ছিল। এমন সময় মুন্নু এসে সেলাম জানায়। শ্যামকিশোর কিছুটা শক্ত গলায় জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুই বারবার এখানে আসিস যে বড়? মুন্নু করুণ স্বরে বলে, কর্তা, কালকের কথা যে শোনে তারই রাগ ধরে। আমি হলাম হুজুরের গোলাম, চাকর ছাড়া আর কি। কর্তার নিমক খেয়েছি যে,
তা কি কখনো হাড় মাছ থেকে আলাদা করা যায়? মাঝে মাঝে খোঁজ খবর নিতে এসে পড়ি। কালকের কথা শোনার পর মনের মধ্যে যা করছে তা কি করে বলি। আহা, কি সুন্দর মেয়ে! দেখলেই মনের সব দুঃখ দূর হয়ে যেত। আমাকে দেখলেই মুন্নু মুন্নু করে ছুটে আসতো। পরলোকের মনেই যখন এই অবস্থা, হুজুরের মনে যে কি বয়ে চলেছে তা একমাত্র হুজুরই জানেন। শ্যামবাবু কিছুটা নরম হয়ে বলে, ঈশ্বরের ইচ্ছার বাইরে মানুষ আর কি করতে পারে? আমার ঘর অন্ধকার হয়ে গেছে, এখন আর এখানে বাস করার ইচ্ছে নেই। ঠাকুরুনের অবস্থা নিশ্চয়ই আরো খারাপ। তা তো হবেই। আমি ওকে সকাল সন্ধে খাওয়াতাম, আর সারাদিন মা ওর সঙ্গে সঙ্গে থাকতো। আমি অবশ্য সারাদিন কাজকর্মে ভুলে থাকবো, কিন্তু সে কি করে ভুলে থাকবে? সারা জীবন তার কান্নায় কাটবে। স্বামীকে মন্নুর সঙ্গে কথা বলতে শুনে দেবী ঘরের ফাঁক দিয়ে উঠোন দেখে। মন্নুকে দেখতে পেয়ে তার চোখ বাধাহীন অশ্রুতে ভরে ওঠে। বলে, মন্নু, আমার সব শেষ। ঠাকুরন, ধৈর্য ধরেন, কেঁদে কেটে আর লাভ কি? এইসব আধার দেখেই মাঝে মাঝে আল্লাহকে বড় জালিম মনে হয়। যে বেঈমান অন্যের গলা কাটার জন্য ঘোরাফেরা করে, আল্লাহ তাকেও ভয় পায়। যারা সরল সৎ, তাদের উপর বিপদ এসে পড়ে। মন্নু দেবীকে আশা ভরসা দিতে থাকে। শ্যামবাবুও তার কথায় সমর্থন জানাতে থাকে। সে চলে যাবার পর শ্যামবাবু বলে, লোকটাকে খারাপ বলে মনে হয় না। দেবী বলে, মনটা খুব ভালো, দুঃখ না পেলে কি সে এখানে আসতো? 15 দিন পেরিয়ে যায়। শ্যামকিশোর আবার দপ্তরে যাতায়াত করে। এর মাঝে মুন্নু আর কখনো আসেনি। এতদিন দেবীর দিন কেটে যেত স্বামীর সঙ্গে কথাবার্তা বলে, কিন্তু এখন সে চলে যেতেই বারবার সারদার কথা তার মনে পড়ে। সারাদিন প্রায় কেঁদে ভাসায়। পাড়ায় 2-4 জন নিজ জাতির মেয়ে বউ আসত, কিন্তু দেবীর সঙ্গে মনের মিল হতো না। ফলে তারা কপট সহানুভূতি দেখিয়ে দেবীর কাছ থেকে কিছু আদায় করতে চাইত। একদিন বেলা 4টে নাগাদ মুন্নু আবার আসে। উঠোনে দাঁড়িয়ে ডাকে, ঠাকুরন, আমি মুন্নু, একটু নিচে আসবেন? দেবী উপর থেকেই জিজ্ঞেস করে, কি দরকার? ওখান থেকেই বলো। একটু নিচে আসুন না। দেবী নিচে নেমে আসে। মুন্নু বলে, রাজা মিয়া বাইরে দাঁড়িয়ে আছে, হুজুরের কাছে মাতম পুষি। হুজুরের কাছে শোক প্রকাশ করতে চায়। দেবী বলে ওঠে, গিয়ে বলে দে, ভগবানের যা ইচ্ছে তাই ঘটেছে। রাজা মিয়া দরজার কাছেই দাঁড়িয়েছিল। সে কথাটা স্পষ্ট শুনতে পায়। বাইরে থেকেই বলে ওঠে, খোদা জানেন, যখনই এ খবর পেয়েছি আমার মন ভেঙে টুকরো হয়ে গেছে। আমি দিল্লি গিয়েছিলাম, আজই ফিরে এসেছি। আমার থাকাতে যদি এই ঘটনা ঘটত, তাহলে আর যাই করি না কেন, অন্তত গাড়িওয়ালাকে সাজা না পাইয়ে ছাড়তাম না। তা লাট সাহেবের মোটর গাড়ি হোক না কেন, গোটা শহর ছেঁকে তুলতাম। বাবু সাহেব চুপ করে বসে রইলেন। এ কি কোনো কথা হলো? তা বলে মোটর গাড়ি চালিয়ে কেউ কারো প্রাণ নেবে নাকি? আহা, কুসুমের মতো ফুটফুটে মেয়েটাকে জালিমেরা মেরে ফেলল। হায়, কে আর এসে আমায় রাজা কাকু বলে ডাকবে? খোদার কসম, ওর জন্য দিল্লি থেকে ঝুড়ি ভর্তি খেলনা এনেছি। কে জানতো
এখানে সে সমস্ত খেলা শেষ করে চলে গেছে। মুন্নু, দেখ, এই মাদুলিটা নিয়ে ভাবিজিকে দিয়ে আয়। এটা খোঁপার ভেতরে বেঁধে রাখবে। খোদা চাইলে তার কোনো রকম দুর্ভোগ বা খারাপ কিছু হবে না। উনি হয়তো নানান ধরনের দুঃস্বপ্ন দেখতে পারে, রাতে ভালো করে ঘুম নেই, বুকের ভেতরটা ধড়ফড় করতে পারে। সবকিছু এই মাদুলির প্রভাবে নষ্ট হয়ে যায়। একটা বড় ফকিরের কাছ থেকে আমি এই মাদুলি পেয়েছি। এভাবে রাজা মিয়া আর মুন্নু ততক্ষণ পর্যন্ত একটা না একটা অজুহাতে দোরগোড়া থেকে সরে না, যতক্ষণ না শ্যামবাবুকে ফিরে আসতে দেখা যায়। শ্যামকিশোর তাদের দুজনকে ফিরে যেতে দেখে। উপরে এসে গম্ভীরভাবে জিজ্ঞেস করে, রাজা মিয়া কি জন্য এসেছিল? এমনি মাতমপুরসি করতে এসেছিল। আজই দিল্লি থেকে ফিরেছে, খবর শুনেই ছুটে এসেছে। পুরুষেরা পুরুষকে শোক প্রকাশ করে নাকি মেয়ে মানুষকে? তোমার দেখা পাইনি, তাই আমার কাছে শোক প্রকাশ করে ফিরে গেছে। তার অর্থ দাঁড়ালো যে লোক আমার সঙ্গে দেখা করতে এসে আমাকে না পেলে তোমার সঙ্গে দেখা করতে পারে। এতে কোনো ক্ষতি নেই, তাই তো? আমি কি সবার সঙ্গে দেখা করতে যাচ্ছি? তার রাজা মিয়া কি আমার শালা নাকি শ্বশুর? সামান্য ব্যাপারে তুমি বড় হইচই বাঁধাও। বটে, এটা সামান্য হলো? একজন ভদ্র ঘরের বউ একটা লম্পটের সঙ্গে কথা বলবে, এটা সামান্য ব্যাপার না? তাহলে অসামান্য ব্যাপার কোনটা? এও সামান্য ব্যাপার নয় যদি আমি তোমার গলা টিপে মেরে ফেলি। এমনকি এ কাজে আমার পাপ হবে না। দেখছি তুমি আবার সেই আগেকার পথ ধরেছ। এত বড় সাজা পেয়েও তোমার চোখ খোলেনি? এবার কি আমায় খেতে চাইছো? দেবী স্তব্ধ হয়ে পড়ে। একে মেয়ের শোক, তদুপরি এই অপশব্দের বোঝা, সেই সঙ্গে ভীষণ আক্ষেপ। ওর মাথা ঘুরে ওঠে। সেখানেই বসে পড়ে কাঁদতে শুরু করে। এ জীবনের চেয়ে মরণও অনেক ভালো। শুধু এই শব্দ কটি তার মুখ থেকে বেরোয়। শ্যামকিশোর গর্জে উঠে বলে, হ্যাঁ, তাই হবে, চিন্তা নেই, তাই হবে। তুমি মরতে চাও? আমারও আকাঙ্ক্ষা নেই তুমি অমর হয়ে থাকো। যত তাড়াতাড়ি তোমার জীবন শেষ হয় ততই মঙ্গল। বংশে তাহলে চুনকালি পড়বে না। দেবী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে, বলে, অসহায় মেয়ে পেয়ে তুমি এত অন্যায় করছো কেন? তোমার কি এতটুকু দয়া মায়া নেই? চুপ কর বলছি। কেন চুপ করব? বলি, তুমি কি মুখ বন্ধ করতে চাও? আবারও কথা বলছো? এবার উঠে মাথা ফাটিয়ে দেব। কি মাথা ফাটাবে তুমি? জোর জবরদস্তি পেয়েছো নাকি? তাহলে ডাক তোর লোকজনকে, দেখি কে তোকে রক্ষা করে। এই বলে শ্যামবাবু রেগে ওঠে। তারপর দেবীকে কয়েকটা চড় ও কিল মারে। মার খেয়েও দেবী কাঁদে না, চেঁচায় না, এমনকি মুখ দিয়ে একটা শব্দও বার করে না। শুধু অর্থহীন দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে থাকে, যেন সে নিশ্চিত হতে চায় এ কি মানুষ না অন্য কিছু। মারধর করে শ্যামকিশোর যখন সরে দাঁড়ায়, দেবী শুধু বলে, মনের ঝাল এখনো যদি না মিটে থাকে তাহলে মিটিয়ে নাও, পরে হয়তো সুযোগ নাও পেতে পারো। শ্যামকিশোর জবাব দেয়, মাথা ফাটিয়ে দেব, বুঝবি তুই কার পাল্লায় পড়েছিস। বলতে বলতে সে নিচে নেমে যায়। এক ঝটকায় দরজা খোলে, সশব্দে বন্ধ করে সে বেরিয়ে পড়ে।
এবার দেবীর চোখ দিয়ে অশ্রু নদী করাতে শুরু করে। রাত 10টা বেজে গেছে, তবুও শ্যামকিশোর বাসায় ফেরেনি। কাঁদতে কাঁদতে দেবীর চোখ ফুলে উঠেছে। রাগের মাথায় স্বভাবতই মধুর স্মৃতি লোপ পেয়ে যায়। দেবীর এমন মনে হতে থাকে শ্যামকিশোরের সঙ্গে তার কখনো প্রেম ঘটেনি। তবে হ্যাঁ, কয়েকদিন অবশ্য তার মুখে, কিন্তু তা কৃত্রিম প্রেম ছিল। যৌবনের আনন্দ উপভোগের জন্য তার সঙ্গে মিষ্টি মধুর প্রেম আলাপ করত, তাকে বুকের মাঝে আঁকড়ে ধরত, তাকে হৃদয়ের পরে শোয়াত। হ্যাঁ, এসবই ছিল কৃত্রিম, শুধু দেখানো, অভিনয় মাত্র। তার মনেই পড়ে না কখনো কি তার সঙ্গে সত্যিকার প্রেম হয়েছিল। এখন সে রূপ নেই, যৌবনও নেই, সেই সজীবতাও নেই। তার সঙ্গে অত্যাচার করতে তাহলে বাধা কোথায়? সে ভাবল, কিছুই না। এখন তার মন আমার প্রতি বিরক্ত হয়ে উঠেছে। নইলে সামান্য ব্যাপারে আমার উপর এমন করে ঝাঁপিয়ে পড়ে, যে কোনো একটা কলঙ্ক দিয়ে আমার কাছ থেকে সরে পড়তে চায়। এই যদি হয়, আমি কেন তাহলে এর ভাত কাপড় আর মার খাবার জন্য এই সংসারে পড়ে থাকি? প্রেমই যখন রইল না, আমার এখানে থাকাটাই ধিক্কার। বাপের বাড়িতে আর কিছু না হোক, এরকম দুর্গতি তো হবে না। এর যদি এই ইচ্ছে, তাহলে এটাই হোক। আমিও মনে করব বিধবা হয়েছি। রাত যত এগোতে থাকে, দেবীর প্রাণ শুকিয়ে আসতে থাকে। ওর মনে ভয় চেপেছিল, ফিরে এসে আবার না মারধর শুরু করে। সাংঘাতিক রাগ নিয়ে সে বাড়ি থেকে বেরিয়েছে। কি ভাগ্য! আমি কি এত নীচ হয়ে গেছি যে ধাঙড়ের সঙ্গে, জুতোওয়ালার সঙ্গে আশনাই করে বেড়াবো? এমন কথা মুখ দিয়ে উচ্চারণ করতেও এই ভালো মানুষের সামান্য লজ্জা হয় না? কি করে যে তার মনে এমন কথা উদয় হয়! আর কিছু নয়, আসলে স্বভাবের নীচ, অনুদার অন্তঃকরণ, স্বার্থপর লোক ছাড়া সে আর কিছু নয়। নীচদের সঙ্গে থাকলে নীচ হতে হয়। আমারই ভুল। এতদিন ধরে এর মেজাজ সহ্য করে এসেছি। যেখানে সম্মান নেই, মর্যাদা নেই, প্রেম নেই, বিশ্বাস নেই, সেখানে বাস করা বেহায়াপনা ছাড়া আর কি? আমি তো এর কাছে কৃতদাসী হইনি। যা ইচ্ছে তাই করবে, মারধর করবে, আর আমি পড়ে পড়ে সহ্য করব। সীতার মতো স্ত্রী যদি হয়, রামের মতো স্বামীও হয়। দেবীর ক্রমশ এমন আশঙ্কা হতে থাকে, শ্যামকিশোর ফিরে এসে সত্যি সত্যি তার গলা টিপে মেরে ফেলবে, অথবা ছোরা বিঁধে দেবে। সে সংবাদপত্রে এ ধরনের বহু নিষ্ঠুর হত্যার খবর পড়েছে। শহরে এ ধরনের বহু ঘটনা ঘটেছে। ভয়ে সে কাঁপতে থাকে। এখানে থাকলে তার প্রাণ সুরক্ষিত থাকবে না। দেবী তারপর কাপড়ের একটা ছোট পুঁটুলি বাঁধে। ভাবতে বসে, এখান থেকে বেরোবো কি করে? তাছাড়া বেরিয়েই বা যাব কোথায়? এখন যদি মুন্নুর খবর পাওয়া যেত, তাহলে কাজ হতো। ও কি আমাকে বাপের বাড়িতে পৌঁছে দিত না? একবার বাপের বাড়ি গিয়ে হাজির হই না, তারপর উনি মাথা খুঁড়ে মরলেও ভুলেও কখনো আসবো না। সেও মনে রাখবে। টাকাগুলো রেখে যাই কেন? এ দিয়ে তো মজা ফুর্তি লুটবে। আমি সংসার খরচ থেকে কেটে ছেঁটে জমিয়েছি। এর আর এমন কি আয়? খরচ করতে চাইলে কানাকড়িও সঞ্চয় হতো না। নেহাত পয়সা পয়সা করে জমিয়েছি। দেবী নিচে নেমে দরজা বন্ধ করে আসে। তারপর বাক্স খুলে তার সমস্ত অলংকার এবং টাকা বার করে পুঁটুলিতে বাঁধে। সবকটা কারেন্সি নোট, ফলে ভার বোধ হয় না। সহসা কেউ সদর দরজায় সশব্দে ধাক্কা দেয়। দেবী আঁতকে ওঠে।
উপর থেকে উঁকি মেরে দেখে শ্যাম কিশোর। তার সাহস হয় না গিয়ে দরজা খুলে দেয়। উপরন্তু শ্যামবাবু এত জোরে জোরে ধাক্কা মারতে শুরু করে যেন দরজা ভেঙে ফেলবে। এভাবে দরজা খোলার প্রয়াস তার মনের অবস্থা স্পষ্টভাবে প্রকাশ করছিল। বাঘের মুখে যাওয়ার সাহস দেবীর হয় না। অবশেষে শ্যামকিশোর চেঁচিয়ে বলে, দরজা খোলো, দরজা খোলো এক্ষুনি। দেবীর মনে যাও বা সাহস ছিল তাও লুপ্ত হতে থাকে। শ্যামকিশোর নেশায় চুর হয়ে এসেছে। হুঁশ থাকলে হয়তো বা দয়া জাগত, তাই মদ খেয়ে এসেছে। দরজা আমি আর খুলছি না, ভেঙে ফেললেও এখন আর আমাকে এ বাড়িতে পাচ্ছ না। মারবে কোত্থেকে? তোমায় ভালো করে চিনেছি। 15-20 মিনিট ধরে শ্যামকিশোর হইহল্লা করে দরজা নাড়ার পর হাবিজাবি বকতে বকতে চলে যায়। 2-4 জন প্রতিবেশী তাকে ধিক্কার ধমক দেয়। ছি ছি, শিক্ষিত লোক হয়ে আপনি মাঝরাতে বাড়ি ফেরেন, ঘুমিয়ে পড়েছে হয়তো, তাই খুলছে না। কি আর করবেন, বরং কোনো বন্ধু টন্ধুর বাড়িতে গিয়ে শুয়ে থাকুন, সকালে আসবেন। শ্যামকিশোর চলে যাবার পর দেবী পুঁটুলি তোলে, তারপর ধীর পায়ে নিচে নামে। কিছুক্ষণ কান পেতে শব্দ শুনে। শ্যামকিশোর দাঁড়িয়ে নেই তো। যখন বিশ্বাস হয় যে চলে গেছে, সে আস্তে দরজা খোলে, তারপর বাইরে বেরিয়ে পড়ে। মনে তার সামান্যতম ক্ষোভ বা দুঃখ নেই, শুধু একমাত্র ইচ্ছে এখান থেকে কোনো রকমে পালিয়ে যায়। এমন কোনো পুরুষ নেই যার উপর ভরসা রাখা চলে, এই সংকটে যে তাকে সাহায্য করতে পারে। যদি থাকে তা কেবল মুন্নু ধাঙর। ওর সঙ্গে দেখা করার সমস্ত আশা তার এখনো রয়ে গেছে। ওর সঙ্গে দেখা করে সে ঠিক করবে যাবে কোথায়, থাকবে কি করে। পিত্রালয়ে যাবার তার কোনো ইচ্ছে নেই। তার ভয় পিত্রালয়ে গিয়ে সে শ্যামকিশোরের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। এখানে তাকে না পেয়ে সে নিশ্চিত তার পিত্রালয়ে যাবে এবং তাকে জোর করে ধরে আনবে। সব যন্ত্রণা, সমস্ত অপমান সে সহ্য করার জন্য প্রস্তুত, শুধু শ্যামকিশোরের মুখ দেখতে চায় না। প্রেম অপমানিত হয়ে দেশে পরিবর্তিত হয়। কিছু দূরেই চৌরাস্তা, কয়েকটা টাঙ্গাওয়ালা দাঁড়িয়ে আছে। দেবী একটা টাঙ্গা ভাড়া করে তাকে স্টেশনে যাবার জন্য বলে। রাতটা দেবী স্টেশনেই কাটায়। ভোরবেলায় একটা টাঙ্গা ভাড়া করে পর্দার আড়ালে বসে চৌকে হাজির হয়। তখনও দোকানপাট খোলেনি, কিন্তু জিজ্ঞেস করে রাজা মিয়ার ঠিকানা খুঁজে পায়। ওর দোকানের সামনে একটা ছোকরা ঝাঁট দিচ্ছিল। দেবী ওকে ডেকে বলে, রাজা মিয়াকে গিয়ে বল সারদার আম্মা তোমার সঙ্গে দেখা করতে এসেছে, এক্ষুনি চলুন। মিনিট 10 পরে রাজা আর মুন্নু এসে হাজির হয়। দেবী সজল চোখে বলে, তোমাদের জন্য আমায় বাড়ি ছাড়তে হয়েছে। কাল আমার বাড়িতে যাওয়াটাই কাল হয়েছে। যা ঘটেছে পরে বলবো, এখন আমায় একটা ঘরের ব্যবস্থা করে দাও, এমন ঘর উনি যেন আমায় খোঁজ না পান, নইলে আমায় উনি আর আস্ত রাখবেন না। রাজা মুন্নুর দিকে চায়, যেন সে বলে, দেখেছ, চাল একেবারে ঠিক দেওয়া হয়েছে। দেবীকে বলে, আপনি নিশ্চিন্ত থাকুন, এমন ঘরের ব্যবস্থা করে দেব, উনি কেন, ওনার আব্বাও খোঁজ পাবেন না। আপনার কোনো রকমের কষ্ট হবে না। আপনার জন্য ঘামের বদলে রক্ত বইয়ে দেব। সত্যি কথা বলতে কি ভাবিজি, উনি আপনার যোগ্য নন। হ্যাঁ, ঠিক কথাই বলেছেন ভাই সাহেব।
আপনি রানী হবার মতো। আমি গিন্নিমাকে বলেছিলাম, কর্তাবাবুর দালমন্ডির বাতাস গায়ে লেগেছে, কিন্তু আপনি বিশ্বাসই করতেন না। কাল রাতেই আমি তাকে গোলাপজানের ঘর থেকে বেরোতে দেখেছি, নেশায় একেবারে চুর। মিথ্যে কথা, তার এ ধরনের অভ্যেস নেই। অবশ্য উনি কিছুটা রকচটা, রাগের মাথায় ভালো মন্দর খেয়াল থাকে না, তা বলে তার নজর খারাপ নয়। হুজুর যখন বিশ্বাস করছেন না, আমার কিছু করার নেই। বেশ, পরে আমি দেখিয়ে দেব, তখন তো বিশ্বাস করবেন। এই, পরে দেখাবি, এখন একে আমার বাড়িতে পৌঁছে দে, ওপরে নিয়ে যাস। ততক্ষণে আমি বাড়ি দেখতে যাচ্ছি। আপনার পছন্দ মতো একটা ভালো ঘর আছে। তোমার বাড়িতে কি অন্যান্য মেয়ে মানুষ আছে? কেউ নেই ভাবিজি, শুধু একজন বুড়ি আছে। সে আপনার জন্য একটা ঝি ডেকে দেবে, আপনার কোনো অসুবিধা হবে না। আমি বাড়ি দেখতে যাচ্ছি। ও দিকটাও একবার ঘুরে যেও, দেখো উনি ঘরে ফিরেছেন কিনা। উনি আমার উপর ক্ষেপে আছেন, হয়তো নজরে পড়লে ওনার সঙ্গে আমার ঝগড়া বেঁধে যাবে। যে পুরুষ আপনার মতো সৌন্দর্যের দেবীকে কদর করে না, সে মানুষ নয়। ঠিক কথা বলেছ ভাই সাহেব। এমন ভালো ভদ্রমহিলাকে কোন মুখে শাসন করে? এতদিন ধরে আমি হুজুরের গোলামি করে কাটিয়েছি, কই একদিনও কোনো কথা শোনাননি। রাজা বাড়ি দেখতে যায় এবং টাঙ্গা রাজার বাড়ির দিকে এগোয়। দেবীর মনে সহসা একটা আশঙ্কা জেগে ওঠে। সত্যি সত্যি এরা দুজনে লম্পট নয় তো? কিন্তু জানবে কিভাবে? এটা সত্য, দেবী তার স্বামীকে জীবনের জন্য পরিত্যাগ করেছে, কিন্তু ইতিমধ্যে তার মনে পশ্চাতাপ জেগে উঠেছে। একা একা ঘরে সে থাকবে কি করে? বসে বসে করবে কি? এসব ভেবে সে কুলিয়ে উঠতে পারে না। মনে মনে বলে, বাড়ি ফিরে যায় না কেন? ঈশ্বর করুন উনি এখনো বাড়ি ফিরে আসেননি। মন্নুকে বলে, তুই এক ছুটে দেখে আয় উনি বাড়ি ফিরেছেন কিনা। আপনি গিয়ে বিশ্রাম করুন, আমি দেখে আসছি। না, আমি ভেতরে যাব না। খোদার কসম খেয়ে বলছি, বাড়ি ফাঁকা আছে। আপনি আমাদের মিথ্যে সন্দেহ করছেন। আমরা সেই লোক, আপনার হুকুম পেলে আগুনে ঝাঁপ দিতে পারি। দেবী টাঙ্গা থেকে নেমে ভেতরে চলে যায়। পাখি একবার ধরা পড়লে পাখা ঝাপটায়, কিন্তু পায়ে জাল জড়িয়ে থাকার ফলে উঠতে পারে না এবং শিকারী ওকে থলের ভেতর পুরে ফেলে। হায়, সে অভাগিনী কি আর কখনো আকাশে উঠতে পারবে? আর কখনো কি শাখা প্রশাখায় পূজন করার ভাগ্য হবে? শ্যামকিশোর সকালে বাড়ি ফিরে আসে। ওর মন এখন শান্ত হয়ে গেছে। তার আশঙ্কা হয় দেবী বুঝি বাড়িতে নেই। দরজার দুপাট খোলা দেখতে পেয়েই তার হৃৎপিণ্ড হিম হয়ে পড়ে। এত সকালে দরজা খোলা থাকা অমঙ্গল সূচক। মুহূর্ত কয়েক দরজার কাছে দাঁড়িয়ে এসে ভেতরের শব্দ শোনে। কোনো শব্দ শোনা যায় না। উঠোনে যায়, সেখানেও নৈশব্দ। ওপরে চারিদিকে নিস্তব্ধতা, ঘর খাঁ খাঁ করছে। শ্যামকিশোর এবার সতর্ক হয়ে দেখতে শুরু করে। বাক্সে টাকা পয়সা গায়েব, গহনার বাক্স শূন্য। আর কি ভুল হতে পারে? গঙ্গা স্নানের জন্য কেউ গেলে বাড়ির টাকা পয়সা নিয়ে যায় না।
সে চলে গেছে। বিন্দুমাত্র আর সন্দেহ নেই। এও তার জানা সে গেছে কোথায়। এখন যদি সে ছুটে যায় তাহলে ফিরিয়ে আনা যেতে পারে, কিন্তু লোকেরা কি বলবে? শ্যামকিশোর খাটিয়ার উপর বসে এখন ঠান্ডা মাথায় ঘটনা পর্যালোচনা করতে শুরু করে। কোনো সন্দেহ নেই, রাজা আর তার চামচে মুন্নু ওকে প্ররোচিত করেছে। সেই বা করবে কি? কর্তব্য বলতে গেলে পুরনো বাসা ছেড়ে দিয়েছে, দেবীকে বারবার বুঝিয়েছে। এছাড়া সে আর কি করতে পারে? ওকে প্রহার করাটা কি অনুচিত ছিল? যদি তর্কের খাতিরে অনুচিত ধরে নি, তাহলেও কি দেবীর এভাবে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া উচিত ছিল? অন্য কোনো মহিলা যার হৃদয়ে প্রথম থেকে বিষ ভরে না দিয়ে থাকলে শুধু প্রহৃত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে? দেবীর হৃদয় নিঃসন্দেহে কলুষিত হয়ে গেছিল। শ্যামকিশোর আবার ভাবে, একটু পরেই ঝি আসবে। দেবীকে ঘরে না দেখে সে নিশ্চয়ই জিজ্ঞেস করবে, তখন কি জবাব দেব? মুহূর্তে গোটা পাড়ায় এই খবর ছড়িয়ে পড়বে। হায় ঈশ্বর, এবার কি করি? শ্যামকিশোরের মনে এ সময় সামান্যতম পশ্চাতাপ বা দয়া ছিল না। যদি এখন কোনো রকমে দেবীর দেখা পায়, তাহলে ওকে খুন করতে সামান্য পিছপা হবে না। ওর এভাবে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, হোক না তা আবেগের কারণে, তা সত্ত্বেও তার দৃষ্টিতে ক্ষমাহীন। ক্রোধ অনেক সময় বিরক্তির রূপ নেয়। অচিরে শ্যামকিশোরের মনে সংসারের প্রতি তীব্র ঘৃণা জমে ওঠে। নিজের স্ত্রী যখন এভাবে দাগা দিয়ে যায়, অপরের কাছ থেকে কি বা আশা করা চলে? যে স্ত্রীর জন্য আমরা বেঁচে থাকি, মরে যাই, যাকে সুখী করার জন্য নিজের প্রাণপাত করি, সেই যখন আপন হয় না, তখন আর কেই বা আপন হতে পারে? এই স্ত্রীকে সুখী করার জন্য সে কি না করেছে! বাড়ির লোকেদের সঙ্গে বিবাদ করেছে, ভাইদের সঙ্গে সম্পর্ক ছেড়েছে, এমনকি তারা এখন তার মুখদর্শনও করতে চায়। তার এমন কোনো ইচ্ছা ছিল না যা সে পূরণ করেনি। সামান্য মাথায় যন্ত্রণা হলে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ত। রাতের পর রাত তার সেবা শুশ্রূষায় বসে কাটাত। সেই স্ত্রী আজ তাকে দাগা দিল, শুধু একটা গুন্ডার প্ররোচনায় তার মুখে চুনকালি লেপে দিয়েছে। গুন্ডার মাথায় দোষ চাপানো এক ধরনের নিজের মনকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কি? হৃদয় কুটিল না হলে কেউ কি তাকে নষ্ট করতে পারে? এই স্ত্রী যখন বিশ্বাসঘাতকতা করল, তাহলে বোঝা উচিত সংসারে প্রেম এবং বিশ্বাসের কোনো অস্তিত্বই নেই। এ শুধু ভাবুক লোকেদের কল্পনা মাত্র। এমন সংসারে থেকে দুঃখ ও নিরাশা ছাড়া আর কি পাবার থাকতে পারে? হায় দুষ্ট রমণী, যা, আজ থেকে তুই স্বাধীন, যা ইচ্ছে কর। এখন আর কেউ তোর হাত ধরার নেই। যাকে তুই প্রিয়তম উচ্চারণে ক্লান্ত হতিস না, তার সঙ্গে তুই এমন কুটিল ব্যবহার করলি। চাইলে তোকে কোর্টে টানা হ্যাচড়া করে এই পাপের সাজা দিতে পারি, কিন্তু তাতে লাভ? এর ফল তোকে ঈশ্বরই দেবে। শ্যামকিশোর চুপচাপ নিচে নামে, কাউকে কিছু বলে না। দরজা খোলা রেখে বেরিয়ে সোজা গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যায়। নমস্কার।
নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।